আচ্ছা, আপনি কি পাহাড় ভালোবাসেন? নির্জন নিরিবিলি হোমস্টে, কুয়াশা ঘেরা রাস্তা, তিস্তার কুলকুল শব্দ শুনলেই মন কেমন আনন্দে নেচে ওঠে, তাই না? কিন্তু যদি এই পাহাড়ি প্রেক্ষাপটে লুকিয়ে থাকে এক বিভৎস ইতিহাস, আর আপনি ঘুরতে গিয়ে সেই বাস্তবতার সম্মুখীন হন, কেমন লাগবে? আজ আপনাদের শোনাবো এক দম্পতি, অর্ক আর কস্তুরীর গল্প। সাধারণ একটা পাহাড়ি ভ্রমণে বেরিয়ে তারা যে বাস্তবতার সম্মুখীন হয়েছিল, তা সাধারণ কোনো মানুষের কল্পনার অতীত। যে সেতু তিস্তার বুকের উপরে দাঁড়িয়ে আছে, তাকে সাধারণ মানুষেরা মৃতের সেতু কেন বলে? কিচকন্যা আজও সেখানে দাঁড়িয়ে কেন তার শিকার খোঁজে? জানতে হলে অবশ্যই আপনাকে শুনতে হবে আমাদের আজকের এই এপিসোড। এসো গল্প পড়ির আজকের নিবেদন, লেখক শ্রী কর্ণশীলের কলমে একটি ভয়ের গল্প, মৃতের সেতু। শুনতে থাকুন, আর আমাদের কাজ ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। শুরু হচ্ছে আজকের গল্প, লেখক শ্রী কর্ণশীলের কলমে, মৃতের সেতু। লাল্লা চুলগুলো পিছন দিকে উল্টে নিতে নিতে বাড়িটার সামনে এসে দাঁড়ালো। ভবানীপুর অঞ্চলের এই বাড়িগুলো পুরনো হলেও বেশ ভারী ভারিক্কি। প্রাচীন স্থাপত্য, দোতলার বারান্দার খড়খড়ি, শ্বেতপাথরের সিঁড়ি দেখলেই বোঝা যায় যে এদের নেই নেই করে এখনও যা আছে লাল্লাদের ঝাড়খণ্ডের গ্রামের মুখিয়া বাপের জন্মেও দেখেনি। লাল্লারা অবশ্য পারিবারিক সূত্রে ঝাড়খণ্ডী নয়। ৫-৬ পুরুষ আগে ওর বাপ দাদারা রাজপুতানা থেকে চলে এসেছিল পূর্ব ভারতে। কেন এসেছিল ও তা জানে না। বংশানুক্রমে পাওয়া তামাটে পেশল শরীর, ঈষৎ লালাভ চুল আর নীলচে সবুজ চোখ ওকে আকর্ষণীয় করে তোলে যে কারো চোখে। মোটামুটি পরিষ্কার একটা সাদা ফুল স্লিভ জামা আর ধর্মতলা ফুটের ৩০০ টাকার নীল লিনেন ট্রাউজার্সে আজ ওকে ঝকঝকে লাগছিল। এক ঝলকে কেন, অতি বড় সন্ধানী চোখ দিয়ে খুঁটিয়ে দেখলেও বোঝার উপায় নেই যে এই রিজু তলোয়ারের মতো শরীরটাই পাহাড়ে পাহাড়ে রাস্তা বানানোর ঠিকে শ্রমিকের কাজ করে। বেড়ালের মতো সন্ধানী চোখে দোতলার উত্তরের জানালাটার দিকে চোখ রাখল লাল্লা। একটু অধৈর্য হচ্ছিল। বেলা প্রায় ৪টে বাজতে চলল। এতক্ষণে তো বৈদেহীর পৌঁছে যাওয়ার কথা ছিল হরিশ পার্কে। লাল্লা বার কয়েক গলিটায় পায়চারি করে পকেট থেকে ফোনটা বের করল। বৈদেহীর নাম্বারটায় ডায়াল করতেই ফোনটা তোলা হলো অন্যদিক থেকে। দুটো রিংও পুরোপুরি হতে পারেনি। লাল্লা বুঝল বৈদেহী ওর ফোনের কাছেই বসেছিল এবং অপেক্ষা করছিল ওরই ফোনের। ফোনটা রিসিভ করতেই বৈদেহী প্রাণপণে চিৎকার করে ওঠে। কথাটা শেষ হওয়ার আগেই একটা প্রবল হুটোপাটার শব্দ শোনা গেল। ঠাস করে একটা থাপ্পড়, হয়তো কেউ কারো গালেই মারল। একটা মৃদু ফোঁপানি, তারপরেই ফোনটা কেটে গেল। ফোনটা হাতে নিয়ে হতভম্বের মতো দাঁড়িয়েছিল লাল্লা। কি হলো বা এখন তার কি করণীয় সেটা ঠিকমতো বুঝে ওঠার আগেই দুটো বাইক এসে ওর সামনে দাঁড়ালো। প্রত্যেকটা গাড়িতে দুটো করে ছেলে। মোটা পেট, গালে আর চোখের পাশে গভীর কাটা দাগ দেখে বলে দিতে হয় না যে এরা কারা। ডান দিকের এনফিল্ড থেকে কালো পাঠানি কুর্তা পরা লোকটা লাল্লার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। ওর হাতের জিনিসটা লাল্লা চেনে, গলফ স্টিক। হাতলটা সরু, কিন্তু মাথাটা ঝকঝকে ধাতব ফলক দিয়ে তৈরি। বাকি ৩টে লোকও বাইক থেকে নেমে লাল্লাকে ৩ দিক থেকে ঘিরে দাঁড়িয়েছে। পিছনে মিত্র ইনস্টিটিউশনের রবিবারের বন্ধ দরজা। গলফ স্টিকওয়ালা খুব মৃদু গলায় বলল, कार बचुआ, बहुत ही ओवर टाइम दे रहे हो आजकल, बात क्या है? লাল্লা এবার বুঝতে পেরেছে ব্যাপারটা। এইসব প্রাচীন বাড়ির ভদ্রলোকেরা নোংরা কাজ নিজের হাতে করে না। নীল ফুলতলা সাদা রেশমের পাঞ্জাবিতে এরা দাগ লাগতে দেয় না। তাদের হয়ে যাবতীয় কাজ করে দেয় লাল্লারি দেশগাঁওয়ের কলকাতা নিবাসীরা। বুকের ভেতরটা শুকিয়ে গেলেও খুব স্বাভাবিক গলায় লাল্লা বলল,
काहे यहाँ কাঢ়ু লাগা है गे ओसरी के এই একটা কথাই শুধু শুনতে পেয়েছিল লাল্লা। গাল আর মাথার মাঝামাঝি চোয়ালের উপরিভাগে আছড়ে পড়া ধাতব খণ্ডের আঘাতটা ওকে সাময়িকভাবে অন্ধ করে দিল। লাল্লা পালাতে পারত, ওকে দৌড়ে ধরার মতো ক্ষমতা এই পিপের মতো শরীরগুলোর নেই। ফুটপাতের ওপর বসে পড়ে কার্যক্ষম বাঁ চোখটা দিয়ে ও উত্তরের জানালায় কোনো ক্রমে চোখ রাখল। বৈদেহী আছাড়ি পিছাড়ি করছে জানালার উপরে। পিছন দিক থেকে কেউ তাকে প্রবলভাবে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা বেশ বোঝা যাচ্ছে। বাদিকের চোখে একটা ঘুষি এসে পড়তেই দৃশ্যপট থেকে মুছে গেল বৈদেহীর কান্না ভরা মুখটা। দাঁতে দাঁত চেপে পড়ে রইল লাল্লা। নেকড়ের মতো ওকে ছিঁড়ে খুঁড়ে ফেলে রেখে গেল লোকগুলো। এই শহরে এমন কেউ নেই যে তাকে দেখবে, যন্ত্রণাগুলোতে হাত দিয়ে মুছিয়ে দেবে, ওই মেয়েটি ছাড়া। বৈদেহীর নামটা অস্ফুট স্বরে বলতে বলতে লাল্লা উঠে দাঁড়ালো। শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে চলল পূর্ণ মোড়ের দিকে। ডান হাতটা বোধহয় ভেঙে গেছে, দুটো চোখই প্রায় অন্ধ, শুধু বাঁ চোখটায় এখনও কিছু দৃষ্টি অবশিষ্ট রয়ে গেছে। প্রায়ান্ধকার গলি ঘুঁজি প্রধান রাস্তার ঝাপসা শরীর প্রান্তে একে একে জ্বলে উঠছে শহরের আলো। যাদবপুরের বাস ধরতে গেলে 4 রাস্তার মোড়ে পৌঁছানোটা প্রচণ্ড জরুরি, কিন্তু শরীরটা যেন ভেঙে পড়তে চাইছে লাল্লার। প্রত্যেকটা অস্থি জোরে সূঁচ ফোটার মতো যন্ত্রণা। মোড়ে পৌঁছে বড় রাস্তা দুটো পার করতে হবে। যাদবপুরের বাস উল্টো দিকের ফুটে আসবে। খোঁড়াতে খোঁড়াতে লাল্লা রাস্তায় নামল। ঝকঝকে গাড়ির হেডলাইটে ছুটে যাচ্ছে শহর কলকাতা। স্কুল ফেরতা দিদিমণিরা দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে। জেব্রা ক্রসিংটা অন্ধের মতো পার হতে হতে কখন যে লাল সিগন্যালটা সবুজ হয়ে গেছে লাল্লা একেবারেই দেখতে পায়নি। সামনের সারির থেমে থাকা গাড়িগুলো লাল্লাকে লক্ষ্য করে খুব ধীরে বা পাশ কাটিয়েই যাচ্ছিল। হঠাৎই সিগন্যালে থেমে না থাকা একটা ম্যাটাডোর দৈত্যের মতো ফুটপাত ঘেঁষে ছুটে এলো। হেডলাইটের তীব্র আলোতে লাল্লা যখন গাড়িটাকে দেখতে পেল, ততক্ষণে সেটার ডান দিকের অংশটা লাল্লার কোমরের ওপর আছড়ে পড়েছে। ফুটপাতের ওপরে আছড়ে পড়ল তার দেহটা। একে প্রচণ্ড মার, তার উপরে এত বড় একটা আঘাত। লাল্লা আর সহ্য করতে পারল না। মুহূর্তের মধ্যে সে জ্ঞান হারালো। একটা ভারী মিষ্টি মুখ ঝাপসা থেকে স্পষ্ট হয়ে উঠছিল ধীরে ধীরে। শরীরের আঘাত, মনের যন্ত্রণা ভুলে লাল্লা চিৎকার করে উঠল, মুখের উপরে নরম হাতটা চেপে বসল। ব্যথায় যেন টনটন করে ওঠে চোয়ালটা। হসপিটালের জেনারেল ওয়ার্ডটা খুব সাবধানী চোখে দেখে নিয়ে বৈদেহী ফিস ফিস করে বলল, চুপ কর, বাবার লোক সব জায়গায় আছে। কেন পাগলামি করতে গেলি কাল? আমি তো বলেছিলাম যে ঠিক টাইমে চলে আসবো। তুই শিয়ালদা ছেড়ে ভবানীপুরে কি করছিলি? सोचा तो के साथ में लिए जाओ, ले जाएंगे ले जाएंगे। গান গাইতে গিয়ে আবার যন্ত্রণায় কোকিয়ে উঠল লাল্লা। পালাতে হলে কিন্তু তোকে এই শরীরেই যেতে হবে লাল্লা। যে কোনো সময় বাবা ধরে ফেলবে আমাকে। লাল্লা হাত থেকে স্যালাইনের নলটা খুলে ফেলল এক টানে। চ্যানেলের মুখ থেকে কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে এলো। जाके डिस्चार्ज ले ले, अभी चलेंगे। আমাকে ডিসচার্জ দেবে? हमको भर्ती किसने किया? रास्ता लोके तो लवारिस माल की जे खुशी लिए जाक ভাগদারদের কিছু যায় আসে না। না দিলে বন্ডে সই করে নিয়ে চলিয়ে যাব। और क्या?
বৈদেহীর কাঁধে ভর করে উবেরটায় উঠে বসল লাল্লা। এই হেমন্তের দুপুরকে শহরের বুকেও ভারী সুন্দর লাগে লাল্লার। কালিও খুন হতে বসেছিল, আর আজ ওর বুকের কাছে মুখ রেখে বসে আছে ওর স্বপ্ন, ওর বৈদেহী। এক রাতের ফারাকে আসমান জমিন হয়ে যায়। সবই তারও কি খেল। বৈদেহীর সুগন্ধি চুলে নাক ডুবিয়ে লাল্লা বলল, তুই জানলি কি করে আমি হসপিটালে আছি? বাবার লোকের মধ্যে আমারও তো লোক আছে নাকি? ফোন এলো। বৈদেহীর দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল লাল্লা। বাইরে তিলোত্তমা নগরীর আলোরা ক্রমশ পিছিয়ে পড়ছে। তুই ওই পাহাড়ের ঝোপড়িতে গিয়ে থাকবি? হাত টুটা পসলি টুটা, কাজ ভি কবে করবো রাম জানে। কি খাবি তুই বৈদেহী? বৈদেহী নিজের গলার ওড়নাটা খুলে লাল্লার গলায় জড়িয়ে দিল। তারপর ঝাঁকড়া চুলের মাথাটা বুকের নরম কোটরে চেপে ধরে শক্ত গলায় বলল, করাচ্ছি তোকে রাস্তার কাজ, ঠেলা কিনে দেবো, মোচাও চা বেচবি। उसका पैसा आसमान से गिरेगा। সে তোকে ভাবতে হবে না। জোর করে নিজের মাথাটা ছাড়িয়ে নেয় লাল্লা। তারপর আঙুল তুলে বলে, দেখ বৈদেহী, তোর পয়সা আমি নেব না। বৈদেহী এবার সজোরে একটা থাপ্পড় মারে লাল্লার গালে। তবে আমাকেও রেখে যা, আমার যা সেটা তোর না শয়তান। লাল্লা আর একটা কথাও বলতে পারে না, এক দৃষ্টে তাকিয়ে থাকে বৈদেহীর দিকে। মেয়েটার বুক ফুলে ফুলে উঠছে, চোখে ঝলমল করছে ভালোবাসা রঙের চোখের জল। বৈদেহী লাল্লার কানের কাছে ফিসফিস করে প্রেমিকের দেশওয়ালি ভাষায় বলে ওঠে, छोड़ ना चाहिए हो, खाए जाऊंगी। অর্ক ব্যতিব্যস্ত করে তুলছিল ইউভান তামাংকে। কালিম্পং থেকে তিনচুলের 1.5 ঘন্টার রাস্তাটা পাহাড়ি যানজট আর ভূমিধ্বসের ফলে কখন যেন 3 ঘন্টার হয়ে উঠেছিল। এখনও তিস্তা বাজার পৌঁছানো হয়নি। আরও একবার ইউভানকে তাড়া দিতেই সে বলে উঠল, আপনি চালান তাহলে সাব, উড়কে তো আর যেতে পারবো না। আন্তরিকতায় পরিপূর্ণ বয়স কুড়ির চালকটিও ঈষৎ বিরক্ত হয়ে উঠেছিল অর্কের এই তাড়নাতে। এবার পাশ থেকে কস্তুরী চাপা ধমকের সুরে অর্ককে বলে ওঠে, তোমার কিসের এত তাড়া বলো তো? হোমস্টে পৌঁছে মনে হচ্ছে হেসেল করবে। আশ্চর্য লোক বটে। 20 বছরের পুরনো বউয়ের ধমকে অর্ক চুপ করে গেল বটে, কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত মুখে তাকিয়ে রইল পথের পাশে কালো হাঁ মুখের মতো নিস্তব্ধ অতলস্পর্শী খাদের দিকে। এই প্রথম মধ্য হেমন্তে পাহাড়ে এসেছে ওরা। দিনের মধুবর্ণ কালচে রোদ, ধুপি গাছের নেশা ধরানো গন্ধে অর্কর মনে যেন ক্রমশ এক অজানা অন্ধকারের জন্ম দিচ্ছিল। গলা খাঁকারি দিয়ে সে বলল, আমার কেমন একটা লাগছে, খচখচ করছে মনটা, কি একটা যেন হবে। 2-1টা রূপলি চুল কপালের ডান পাশে ওড়াউড়ি করছিল কস্তুরীর। গাড়ির ভিতরের আলো নেভানো, হেডলাইটের আলোয় পিচের রাস্তা বনভূমির সারির প্রান্তের মতো কৃষ্ণোজ্জ্বল হয়ে উঠেছে। অর্কের গা ঘেঁষে এলো কস্তুরী। তারপর ফিসফিস করে বলল, পাহাড়ের দ্বীপমালা নিভে যাবে, কুয়াশা আরও ঘন হয়ে উঠবে, আর তোমার হাঁটুতে মালিশের তেল ডলে দিতে দিতে আমি ঘুমিয়ে পড়ব। চমকদার কিছু হওয়ানোর দিন তোমার আর নেই, তাই চুপ করে বসে থাকো, বুঝলে? কমফোর্টারটা অর্কের গলায় আরও ভালো করে জড়িয়ে দিতে দিতে কস্তুরী হঠাৎ থমকে গেল। হেডলাইটের আলোয় দেখা রাস্তাটা ঢাল বেয়ে একটা সেতুর শরীরে মিশেছে। 2টো উঁচু সাদা স্তম্ভ সেতুর শুরুতে দাঁড়িয়ে আছে অতিকায় প্রহরীর মতো, আর বাঁ দিকের স্তম্ভটার গা ঘেঁষে একটা মেয়ে দাঁড়িয়ে। গাড়ির হেডলাইটের আলোয় ঝলমল করে উঠেছে তার হলদে সোনালি ওড়না আর লাল ঘাগরা চলি। কস্তুরী অর্কের হাতটা চেপে ধরল। ডান দিকের পাহাড় থেকে একটা ঘণ্টার শব্দ ভেসে এলো সেই সময়ে, মন্দিরের ঘণ্টা। ইউভান চাপা গলায় বলে উঠল, সাব, রাম সাব, 2 সেকেন্ডের জন্য কিন্তু আলো বন্ধ হয়ে যাবে, ভয় করবেন না। তবে তবে কি? কস্তুরী আর্ত কণ্ঠে বলে ওঠে।
গাড়ি ছুটছে। মেয়েটি পথের আরো কাছে এসে দাঁড়ালো। আলো জ্বলার পর যাই দেখবেন কিছু বলবেন না কিন্তু, হ্যাঁ? একদম চুপ। বাত করলেই কিন্তু। হেডলাইটটা নিভে গেল। ইউভানের কথা শেষ হলো না। নিকষ নিশ্ছিদ্র অন্ধকার। চলমান গাড়িটা থরথর করে কেঁপে উঠল যেন এবারে। অন্ধকার চিরে একটা তীব্র দুর্গন্ধ মিশে থাকা সুগন্ধি আতরের গন্ধ এসে লাগলো ওদের নাকে। গাড়িটা শূন্যে লাফিয়ে উঠেছিল সেতুর শুরুতে থাকা স্পিড ব্রেকারে পড়ে। প্রবল ঝাঁকুনির সঙ্গে সামনের দুটো চাকা মাটি ছুঁতেই হেডলাইট দুটো আর স্পিডোমিটারের আলো একসঙ্গে জ্বলে উঠল। সেতুর দুপাশের রেলিংয়ে বাঁধা নানা রঙের পতাকা পথ করে উঠছে। ইউভান নিশ্চল, কস্তুরীও নিশ্চুপ। শুধু অর্ক বিস্মিত গলায় বলে ওঠে, তুরি, তুমি সামনের সিটে কখন গেলে? অর্ক কথাটা বলার সঙ্গে সঙ্গে ইউভানের পাশের আসনে বসে থাকা নারী মূর্তিটা পিছন ফিরে অর্কের দিকে তাকালো। তারপর তীক্ষ্ণ চাপা গলায় বলে উঠল, छोड़ ना जायो, खाए जाऊंगी। গাড়ির সব আলো আবার নিভে যায়। সম্পূর্ণ ঘটনাটা ঘটে মুহূর্তের মধ্যে। ইউভান তামাংয়ের বারণ, গাড়ির আলো নিভে যাওয়া, চলন্ত গাড়িতেই সামনের আসনে পথের পাশের মেয়েটির উঠে বসা, আর অর্কের কথা। কস্তুরীর বিস্মিত চোখের সামনে জলছবির মতো যেন ঘটনা প্রবাহ চলে যাচ্ছিল চলচ্চিত্রের মতোই। তখনও অর্কের কমফোর্টার কস্তুরীর হাতের মুঠোতেই রয়ে গিয়েছে। অন্ধকার গাড়িটা এখন হয়তো সেতুর মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে। কুলকুল শব্দ করে বয়ে যাচ্ছে তিস্তার জল। চতুর্দিকে আর কোনো শব্দ নেই। তিনটি অথবা চারটি অবয়ব দম বন্ধ করে বসে আছে পর্বত গাত্রে নিথর হয়ে যাওয়া কোনো জীবাশ্মের মতো। হঠাৎই গাড়ির আলোগুলো জ্বলে ওঠে। ইউভান মাথার চুলগুলো খামচে ধরে বলে ওঠে, গজব কর দিয়া সাব, খতারা গাড়ি। কিসের খাতরা? আর মেয়েটা কোথায় গেল? গাড়িতে উঠলই বা কখন? वो किच कन्या है मेम साहब, ये पौधे उठा के। सूरज डूब गया, समझो वो आएगी। कोनो क्षति करे ना लड़की। ब्रिज के এই পার से नई रोड तक जाए गाड़ीते বসে, আবার अपनी চলে যায়। কেউ যদি ওর সঙ্গে কথা বলে তব भी कुछ করে না, लेकिन কিন্তু কোনো সচ্চা আশিক যদি ওর সঙ্গে কথা বলে তব তো वो क्या समझो। বলেই একটু ধাতস্থ হয়ে গাড়ির অ্যাক্সিলেটারে পা দিল তামান। অনেকটা স্বস্তির সুরেই যেন সে এবার বলে উঠল, চলো চলো, কিছু হবে না। সচ্চা আশিক আর মৃগনা ভি থোড়ি মিলতা হ্যায় আজকাল। কস্তুরী প্রাণপণে জড়িয়ে ধরেছিল অর্ককে। এই আধবুড়ো লোকটাকে সে চেনে, জানে তার ভালোবাসার পরিধিও। এক লহমায় কস্তুরীকে চোখের আড়াল করতে সে পারে না। নভেম্বরের বিভার মন বৃহস্পতি জলজল করে উঠেছে আকাশে। এত আলো, নক্ষত্ররাজির এত ঔজ্জ্বল্য সহ্য হচ্ছিল না কস্তুরীর। সে নিকষ অন্ধকারে লুকিয়ে ফেলতে চাইছিল অর্ককে, যেন কোনো রক্তখাগির চোখ না পৌঁছায়। তবুও মনের আরতি লুকিয়ে কস্তুরী ঠান্ডা গম্ভীর গলায় বলে ওঠে, তুই জলদি গাড়ি চালা, কোথাও থামবি না। তিস্তা বাজারের মাঝামাঝি পৌঁছালে বাঁ দিকে একটা খাড়া পথ উঠে যায় তিনচুলের দিকে। বিগত 2 বছর ধরে বর্ষার ভয়ঙ্করী তিস্তা বাজারটাকে ভেঙে চুরে প্রায় মাটিতে মিশে ফেলেছিল। ভাঙা ভাঙা কংক্রিটের চাঙড়, নদীখাতের ওপরে ঝুলে থাকা ফুটবল স্টেডিয়ামের ধ্বংসস্তূপ দেখতে দেখতে অর্ক ধীরে ধীরে আরও ছোট হয়ে মিশে যাচ্ছিল কস্তুরীর বুকের মধ্যে। কি হয়েছে অর্ক? শীত লাগছে? এক রাশ স্তূপীকৃত ইট সিমেন্টের চাঙড়ের দিকে হাত দেখিয়ে লোকটা বলে উঠল, দেখো কেমন খেয়ে ফেলেছে সব রাক্ষসী। কস্তুরী আরও জোরে জড়িয়ে ধরল অর্ককে। ঘন শাল, বার্চ আর পাহাড়ি বাঁশের অন্ধকারের ভেতর দিয়ে খাড়াই ভেঙে ছুটে চলল ইউভান তামাংয়ের প্রায় নির্ভয় গাড়ি। শীত লাগছিল কস্তুরীর, খুব শীত লাগছিল। চোদ্দ কিলোমিটার পথ গাড়িটা প্রায় উড়িয়েই নিয়ে এলো ইউভান। এইসব রাস্তা সর্বদাই নির্মীয়মান, সদা পতনোদ্যত।
প্রতিটা মোড়ই প্রায় খাড়া চড়াই আর চুলের কাঁটার মতো মোড়। তবুও খুব কমবার ব্রেকে পা দিয়েছিল তামাং। হোমস্টের সামনে দুজনকে নামিয়ে দিয়ে নিমেষে হাওয়া হয়ে গেল ইউভান তামাং। গাড়ির শব্দটা থামলে বোঝা গেল এই জায়গাটায় লোকবসতি, প্রায় ভারত বিখ্যাত একটা রিসর্ট থাকা সত্ত্বেও বেশ নির্জন। তিনচুলে জায়গাটার নাম 4 বছর আগেও কস্তুরী শোনেনি। ট্রাভেল ভ্লগারদের এই একটা কাজ ওর খুব কাজের কাজ মনে হয়। হিমালয়ের দুর্গম সব পথের প্রত্যন্ত গ্রামের ভিডিও বানানো, এতে কোলাহল বিমুখ মানুষেরও যেমন উপকার হয়েছে, পর্যটনও বেড়েছে। তার উপরে অর্কের বন্ধু শ্রেয়ান এই অঞ্চলে হোমস্টে চালানো শুরু করায় কস্তুরী আর বিন্দুমাত্র ভাবেনি। লোকটার মাথা আর চোখে বিশ্রাম দরকার। মাছের আড়তের খাতা লেখা যে চোখ আর মাথার জন্য কি পরিমাণ পরিশ্রম সাধ্য আর ক্ষতিকর, যে ভুক্তভোগী নয় সে বুঝবে না। অর্ককে প্রায় গলায় গামছা দেওয়ার মতো করে শ্রেয়ানকে ফোন করিয়েছিল কস্তুরী। শ্রেয়ান ভারী মিঠে গলায় বলেছিল, দূর চলে এসো তো, ভাইয়ের বাড়িতে আসতে আবার ফোন করতে হয় নাকি? একটা সাদা আলো ফটফট করে জ্বলছিল একতলার বারান্দাতে। দোতলার ব্যালকনিতেও উজ্জ্বলতার আভাস। এই ভিস্তা হোমস্টের পিছনেই রাজার মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাইদের ভারত বিখ্যাত ম্যানসন, রাইজ রিসর্ট। কাঁপুনি থামছিল না অর্কর। রিসর্টের পূবেই রাস্তার ওপারে ধাপে ধাপে নেমে গেছে বনভূমি, আর তার ফাঁকে কাঠপাথরের ছোট ছোট বাড়িঘরের ঢাল। আলো যতটুকু পৌঁছয় তাতে খাদের পাড় জুড়ে এমব্রয়ডারির কাজের মতো আবছা বোঝা যায় বুনো গাঁদা, কসমাস আর ভায়োলেট ফুলের পাড়া। একটা ছিপছিপে সুদর্শন ছেলে দোতলার সিঁড়ি দিয়ে তরতর করে নেমে এলো। তাকে দেখে একটু যেন অবাক হলো অর্ক। ভাঙা গলায় বলল, হ্যাঁ গো, শ্রেয়ান কই? দাদা কালী পুজোর সময় বাড়ি গিয়েছে, ডিসেম্বরে আসবে। তোমার কথা দাদার কাছে সব শুনেছি। দাদা দাদা মানে তো আমারও দাদা। এসো, কোনো অসুবিধা হবে না। কড়া করে চা খাওয়াতে পারো? কেমন যেন হিম হিম হয়ে যাচ্ছি। ভারী ব্যাগটা অবলীলায় নিজের কাঁধে তুলে নিয়ে ছেলেটা বলল, আমার নাম্বারটা সেভ করে নাও বৌদি। 24 ঘন্টা, কথার কথা নয়, 24 ঘন্টাই আমি আছি, যখন খুশি ডাকবে। ঘর বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছিল ছেলেটা। কস্তুরী ওর নাম্বারটা ফোনে টাইপ করে বলল, কি নামে সেভ করব? আবার বিনয়ী নরম একটা গলা, রনি লিখলেই হবে। নিজের জন্য 1 কাপ চা নিয়ে এসেছিল রনি। বেশ কিছুক্ষণ থেকেই অর্ককে সাবধানী চোখে সে লক্ষ্য করে যাচ্ছিল। কস্তুরী অনর্গল কথা বলে যাচ্ছে। অর্কর ডায়াবেটিস, হাঁটুর চোট, ডান কাঁধের ছেঁড়া লিগামেন্ট। হঠাৎ তার কথা কেটে রনি বলে উঠল, দাদার মুখে যতটা শুনেছি অর্ক তেমন চুপচাপ থাকার লোক নয়। কেমন একটু অদ্ভুত লাগছে। এই সেই স্তক একবারই মাত্র কথা বলেছে কিন্তু অর্কদা। হোঁচট খাওয়ার মতো করে থেমে গেল কস্তুরী। শীত শীত ভাবটা আবার তার ফিরে আসছিল। বেশ কিছুক্ষণ চায়ের কাপে চুপচাপ চুমুক দিয়ে আসার পথের ঘটনাটা রনিকে বিশদে বলল। রনির হাতের কাপটা তীর তীর করে কাঁপছিল। মুহূর্তের মধ্যে যেন স্থির হয়ে গিয়েছিল ছেলেটা। হঠাৎই চেয়ার থেকে উঠে ব্যালকনিতে চলে গেল রনি। একটা তীক্ষ্ণ হর্ন বেজে উঠেছে নিচের রাস্তাতে। ক্যা রে ইউভান, ক্যা হুয়া? নিচ থেকে কি বলা হলো কস্তুরী বুঝতে পারল না, কিন্তু হঠাৎ একটা গজরানির শব্দ শুনে সে চমকে উঠে অর্কর দিকে তাকালো। লাল টকটকে হয়ে গেছে চোখের কোল, নাকের পাটা ফুলে উঠেছে। চাপা গর্জনে সে বলে চলেছে, চলে যেতে বলো, ধূপকাঠির গন্ধে আমার শ্বাসকষ্ট হবে, এখনই চলে যেতে বলো ওকে। ধূপের গন্ধে অর্কর যে শ্বাসকষ্ট হয় তা কস্তুরী জানে, কিন্তু এই ঘরে কোনো ধূপকাঠি বা ধুনোদানি রাখা নেই, বা মশার জন্য লিকুইড ডেস্ট্রয়ারটাও তো জ্বলছে না। কস্তুরী জোর করে বিস্মিত ভাবটা কাটিয়ে বলল, আরে না না, এখানে মশাই নেই, আবার ধূপ কোথা থেকে আসবে? চুপ করে বসো, চাটা গরম গরম খাও, আরাম পাবে। অর্কর ঠোঁটের কোণ দিয়ে এক বিন্দু লালা ঝুলে ঝুলে গড়িয়ে পড়ছিল সোয়েটারের বুকের কাছে। সবজেটে পিচ্ছিল লালা রস বা কফের টুকরো।
ঘর ঘরে গলা এসে বলল, মনাস্ট্রির ধূপ, মশার নয়, চলে যেতে বলো। লালার ধারাটা হাত দিয়ে মুছিয়ে কিছু বলার আগেই কস্তুরী দেখল ইউভান নামের ছেলেটি এক গোছা জ্বলন্ত ধূপকাঠি ধূপদানে রেখে ঘরে ঢুকল। তার পেছনে ভয়ার্ত মুখে দাঁড়িয়ে আছে রনি। ধূপ জ্বালিও না এখানে, ওর শ্বাসকষ্ট হয়। ইউভান তার কথার উত্তর না দিয়ে অদ্ভুত সব শব্দ আউড়ে যাচ্ছিল। দ্রিয়ম দ্রিয়ং দ্রং বোচে সিয়ং সিং রং পে নিচ্ছাস দ্রোয়ে দর্চে দ্রিয়ং দ্রিয়ং সম্বুদ্ধালেতি ব্রোচ সিরেতুসি প্রিয়ং। রনি এগিয়ে এসে কস্তুরীর হাত ধরে অর্কর কাছ থেকে টেনে নিয়ে গেল দরজার কাছে। এখন অর্কদার শ্বাসকষ্ট হবে না বৌদি, ওই দেহি বসে আছে ওর ভিতর। তোমাকে একটু ধৈর্য ধরতেই হবে, রাতটা কাটতে দাও, বাকি সব আমি আর ইভান মিলে ঠিক করে নেব। কি সব বলছো? কে বৈদেহী? বিছানার ওপরে সদ্য নিশ্চল হয়ে পড়ে যাওয়া অর্কর মাথার কাছে ধূপি কাঠের তৈরি টিপয়ে ধূপের গোছাটা রেখে ইউভান বলল, कहानी है जी, लल्ला और बैदेही की कहानी। वो सब पौरे सुनबेन दीदी। हजरात दादा को बाहर ना जाने देना, ठीक है? हम बंदोबस्त करिए दिच्छी, सब ठीक हो जाবে। রনির গলা প্রায় অশ্রুত প্রায়। কস্তুরীর হাতে আরও কয়েকটা ধূপকাঠি ধরিয়ে দিয়ে সে বলে, এসব তাগদা মনস্বীর ধূপ বৌদি। দাদার পরিস্থিতি দেখে ও আমাকে না জানিয়েই তাগদা চলে গিয়েছিল। বড় ভালো ছেলে। কস্তুরীর কানে যেন একটাও কথা ঢুকছিল না। দু চোখের কোল বেয়ে অঝোর ধারায় গড়িয়ে পড়ছিল নিঃশব্দ নোনা জল। বিশ্বের যত বিপদ কি এই লোকটারই হতে হয়? রনি এবার কস্তুরীকে একটু ঝাঁকুনি দিয়েই বলল, তার ঘোরটা কাটানোর জন্য, বৌদি আজ কিন্তু তোমাকে দাদার পাশে থাকতেই হবে। এই ধূপের প্রভাবে কিছুক্ষণ না দাদাকে ছেড়ে বেরিয়ে গিয়েছে, কিন্তু রাতে আবার আসবে, বারবার ডাকবে দাদাকে আর নিয়ে যেতে চাইবে সেই মৃত সেতুর দিকে। তুমি কিন্তু বারবার ধূপ জ্বেলে দেবে যখনই আগেরগুলো নিভে যাবে, কেমন? ঘুমোলেই কিন্তু বিপদ। কস্তুরী রনির হাত দুটো ধরে ফেলে বলল, তুমি থাকতে পারবে না আমাদের সঙ্গে? আমাকে কিচেনে থাকতে হবে বৌদি। নাজিম বাবা ফোন করে বলেছেন শুয়োরের মাংস ভুনা, সিমরায়া পাতার কাড়া আর মাছের কাঁটা সিদ্ধ করে রাখতে হবে। কাল উনি আসবেন নেপালের জোর কলস চক থেকে। ইউভান আজ রাতেই রওনা হয়ে যাবে তাকে আনতে। এইটুকু তোমাকে করতেই হবে আজ। বিধ্বস্ত সৈনিকের মতো অর্কর ঘুমন্ত শরীরটার দিকে এগিয়ে গেল কস্তুরী। রনি চলে গেল দরজাটা খোলা রেখেই। হু হু করে হিমশীতল হাওয়া আসছে। বালকানির ওপারে দিগন্তে নামচি শহরের আলোকমালার সংখ্যা একটা দুটো করে কমে আসছে। ইষ্টদেবতার উদ্দেশ্যে হাত জোর করে এবার ঝরঝর করে কেঁদে ফেলল কস্তুরী। হে শিব ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। বাইরের হাওয়ার প্রাবল্য বারবার বাড়ছিল আর কমছিল। যতবার ধূপের ধোঁয়া আর আগুনটা কমে আসছিল, নিঃশেষিত হয়ে আসছিল কাঠিগুলো, ততবার যেন হাওয়ার বেগ বেড়ে উঠছিল। খোলা দরজা বেয়ে গর্জনশীল বাতাস একটা সুগন্ধি মিশ্রিত দুর্গন্ধ বয়ে নিয়ে আসছিল। নতুন ধূপের গোছা জ্বালিয়ে দিতেই আবার সব স্বাভাবিক। গন্ধটাও হারিয়ে যাচ্ছিল গ্রীষ্ম রাতের দুঃস্বপ্নের মতো। শেষবার ধূপ জ্বালিয়ে দেওয়াল ঘড়িতে চোখ রেখেছিল কস্তুরী। 1:45। লোকটা অঘরে ঘুমোচ্ছে বা অজ্ঞান হয়ে আছে। বুকের ভেতরটা মুচড়ে উঠল কস্তুরীর। এই নড়বড়ে হাঁটু, শ্বাসকষ্ট, ছেঁড়া কাঁধ নিয়েও অর্ক প্রত্যন্ত এই পাহাড়ি গ্রামে এসেছিল একমাত্র ওর ভরসাতে। তবুও কস্তুরী কিচ্ছু করতে পারল না। প্রতিবারের মতো সবচেয়ে বড় বিপদটা আবার সেই অর্কর উপরে এসে পড়ল। লেপের ভিতরে ঢুকে অর্ককে বুকের মধ্যে মিশিয়ে নিয়েছিল কস্তুরী। কেউ না, পৃথিবীর শুভাশুভ কোনো শক্তি অর্ককে নিয়ে যেতে পারবে না তার কাছ থেকে। ঠান্ডা শরীরটায় নিজের বুকের ওম মিশিয়ে দিতে দিতেই সর্বনাশটা ঘটিয়ে ফেলেছিল। অঘোরে ঘুমিয়ে পড়েছিল।
হঠাৎ কোনো রকম অস্বাভাবিকতা ছাড়াই ঘুম ভেঙে গেল কস্তুরীর। সেই গন্ধের খুব হালকা একটা রেশ রয়ে গেছে, কিন্তু তীব্র নয়। ঠিক যেন গন্ধটা ঘরের মধ্যে এসেছিল কিছুক্ষণের জন্য, আবার চলে গেছে। কথাটা মাথায় আসতেই কস্তুরী পূর্ণ মাত্রায় সজাগ হয়ে উঠল। গন্ধটা ঘরে এসেছিল কেন? কি করে এলো? ধূপকাঠিগুলো, হায় ঈশ্বর, ধূপকাঠিগুলো নিভে গেছে। অর্ক, অর্ক কোথায়? অর্ক বিছানায় নেই, লেপটা উল্টে পড়ে আছে একপাশে। ঘরের তীব্র সাদা আলোয় দৃশ্যমান শূন্যতা হা হা করে তেড়ে আসছিল কস্তুরীকে গিলে খেতে। এক ছুটে ব্যালকনিতে দৌড়ে চলে গেল কস্তুরী। প্রাণপণে চিৎকার করে ডাকতে লাগলো অর্কের নাম ধরে। অর্ক, 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 অর্ক। উত্তর এলো হিমালয়ের রুক্ষ হিমেল হাওয়ায়। শূন্য, সব শূন্য। অর্ক কোথাও নেই। সিঁড়িতে ধূপধাপ শব্দটা শুনে সেদিকে চোখ রাখল কস্তুরী। একটা মোমদানি হাতে নিয়ে ছুটে এসেছে রনি। বারান্দা আর ল্যান্ডিংয়ের আলোগুলো নিভে গেছে। এই শীতেও রনির কপালে আর ঠোঁটের ওপরে জলজল করছে ঘামের ফোঁটা। কস্তুরী ঠান্ডা মার্বেলের মেঝের ওপরে বসে পড়ে চিৎকার করে উঠল। নিয়ে গেছে, ওকে নিয়ে গেছে গো, ওকে নিয়ে গেছে। পাহাড়ি বাঁশের তৈরি টি টেবিলের ওপরে মোমদানিটা নামিয়ে রেখেই পকেট থেকে ফোনটা বের করল রনি। নাম্বারটা ডায়াল করে কানে নিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে রইল সে। অপর প্রান্ত থেকে ফোনটা তোলা হতেই সে বলে উঠল, ইউভান, ইউভান খাতরা, দাদাকে নিয়ে গেছে কিছুক্ষণ না। কি বললি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি যাচ্ছি এক্ষুনি। কি? আরে কি বললি? চেগড়ার ঢালু রাস্তাটায় কি করতে হবে? আরে কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। কি ধূপ জ্বালিয়ে নেব? ওই 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 গলায় ফাঁস মেয়েটা, উফ আমি পাগল হয়ে যাব। এটা এটা আগে বলিসনি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি যাচ্ছি আমি। তুই কখন ফিরবি? তুই ফিরবি কখন? কি কি বললি? কখন? হ্যালো হ্যালো হ্যালো। কস্তুরীর হাত ধরে প্রায় হ্যাঁচকা টানেই দাঁড় করিয়ে দিল রনি। তারপর শক্ত করে কাঁধ দুটো ধরে বলল, বৌদি দেখো, তুমি কিন্তু একমাত্র পারো দাদাকে ফিরিয়ে আনতে। কিচকন্যার আক্রোশ সফল প্রেমের উপর। আমরা এই খেলায় স্রেফ বোর্ডে। তোমাকেই সবচেয়ে বড় খেলাটা খেলতে হবে। এখন চলো। কস্তুরী যেন মরে যাচ্ছিল। অসীম শোক যন্ত্রণার গভীর থেকে কোনো ক্রমে মাথা তুলে সে বলল, কোথায়? কিচকন্যা দাদাকে ওই ওই তিস্তা বাজার ব্রিজ থেকে ফেলে দেবে। হ্যাঁ, পথ অনেকটা, কিন্তু এখনো সময় আছে। আমার স্কুটি আছে, চলো, দেরি করো না। লোকালয়ে শেষ হয়ে যায় 500 মিটারের মধ্যেই। তারপর দুদিকে শুধু ঘন জঙ্গল, কমলালেবুর নিস্তব্ধ বাগান অন্ধকারের স্তূপ হয়ে বসে আছে, যেন অসতর্ক পথিককে গিলে খাবে। অসম সাহসী বাচ্চা ছেলেটার নিঃস্বার্থ ভালোবাসা দেখে কস্তুরীর চোখে জল চলে আসছিল। আজ যদি সোনু সঙ্গে আসতো, এমনটাই ছুটে যেত তার বাবার জন্য। সামনের বাঁকটা ঘুরতেই প্রায় খাড়া ঢাল। খুব সাবধানে স্কুটিটার গতি কমিয়ে জায়গাটা পার হচ্ছিল রনি। পথের বাঁ দিকে অতিকায় দানবীয় কোঁকড়ানো চুলের মতো ছড়িয়ে আছে চা বাগানটা। হঠাৎ কিছু একটা দেখে কস্তুরী চিৎকার করে রনির কাঁধ খামচে ধরল। কুয়াশার ভারে ম্লান হয়ে আসা স্কুটির আলোতে রনি দেখল চা বাগানের প্রান্তে পাথুরে রাস্তার ওপর পড়ে আছে একটা কমফোর্টার। এটা তাদের চেনা। অর্কর গলায় জড়ানো ছিল হোমস্টেতে ঢোকার সময়। রনি গাড়িটা দাঁড় করালো। পাথরের চেয়েও শক্ত এই স্থানের নৈশব্দ। পূর্ণচন্দ্রের আলোয় চা বাগানের মাঝখান দিয়ে নেমে যাওয়ার পথটা নেমে গেছে সরাসরি অতল স্পর্শী খাদে। অনেক নিচে চকচক করছে তিস্তা নদীর জল। স্কুটিটার স্টার্ট বন্ধ করে রনি দ্রুত বলে উঠল, চা বাগানের ভেতর দিয়ে শর্টকাট আছে বৌদি, একেবারে তিস্তার গড়খাই পর্যন্ত। এদিক দিয়ে গিয়েছে ওরা, চলো।
কস্তুরীর আর প্রশ্ন করার ইচ্ছেও অবশিষ্ট ছিল না। তার মনে হচ্ছিল অর্ককে সে 1000 বছর হতে চলল দেখেনি। রনির পিছন পিছন সে নেমে চলল অজানা দুর্গম শিশির ভেজা পথ দিয়ে। কিছু দূর নামার পরেই গন্ধটা আবার ওদের নাকে এলো, সুগন্ধি মিশ্রিত দুর্গন্ধ। থমকে দাঁড়ালো রনি। পকেট থেকে ধূপকাঠিগুলো বের করলো খুব সন্তর্পণে। বাঁ হাতে ধূপকাঠির গোছাটা নিয়ে ডান হাতে লাইটারটা জ্বালাতেই একটা রক্ত জল করা চিৎকার ভেসে এলো উতরাই থেকে। রনির হাত থেকে ধূপকাঠির গোছাটা পড়ে গেল চা বাগানের হিমে ভেজা পাথুরে জমিতে। কস্তুরীর মনে হলো চাঁদটা যেন আরো বড় হয়ে নীল বর্ণ ধারণ করেছে। হিম হিম জ্যোৎস্না নেমে আসছে কালচে সবুজ চা পাতার মাথায়, আর সেই ছায়া ছায়া গুলমের ফাঁকে দুটো ছায়া শরীরকে ওরা বসে থাকতে দেখল। কস্তুরীর চোখে সবকিছু ঝাপসা লাগছিল। এই পাহাড়, দিগন্তে বনভূমির রেখা, কুয়াশা, চাঁদ সব যেন এখনই মিলিয়ে যাবে দৃশ্যপট থেকে। রনি কয়েক পা এগিয়ে গিয়েছিল। তার চাপা আর্তস্বর এবার কস্তুরী শুনতে পেল। অর্কদা, অর্কদা, অর্কদা। কস্তুরী মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল ঢাল বেয়ে। পাথরে হোঁচট খাচ্ছে, চা গুলমের গায়ে আঁচড় কেটে ছিঁড়ে যাচ্ছে সালোয়ার। সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। চা বাগানের মাঝে একটা গুজমুজ গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় গাছের গা জুড়ে ফুটে ওঠা ফিকে হলদে রঙের কলকা আকৃতির ফুলগুলো খুব আবছাভাবে বোঝা যাচ্ছে। গাছটার নিচে আলো আঁধারিতে বসে থাকা ছায়াদেহীদের একজনকে চিনতে পারল কস্তুরী। তাদের দিকে মুখ করে আসন পিড়ি হয়ে বসে আছে অর্ক, আর তার সামনে কস্তুরীদের দিকে পিঠ দিয়ে বসে আছে একটা উলোঝুলো চুলের মেয়ে। মাথার ওড়না খসে পড়েছে কাঁধের ওপরে, আর তৃপ্তি পরিপূর্ণ মৃদু গড়গড় শব্দ করতে করতে সে অর্কের হাত থেকে বারবার কিছু একটা মুখে দিচ্ছে আর চিবিয়ে চলেছে পরমানন্দে। রনিকে অতিক্রম করে কস্তুরী এগিয়ে গেল। রনি বাধা দিতে চেষ্টা করল, কিন্তু তার হাত প্রবল এক ঝটকায় সরিয়ে দিয়ে অর্কর একেবারে সামনে গিয়ে দাঁড়ালো কস্তুরী। তারপর কান্না ভেজা গলায় বলে উঠল, কি গো, কি গো, যাবে না? বাড়ি যাবে না? সোনু কাঁদবে, মা কাঁদবে, চলো বাড়ি চলো। অর্ক কোনো উত্তর দিল না, মাথা তুলে কস্তুরীর দিকে তাকালোও না। মেয়েটার চেবানোর শব্দ হঠাৎই বন্ধ হলো। ধীরে ধীরে সে ঘাড় ঘুরিয়ে তাকালো পিছন দিকে। তার মুখের দিকে তাকিয়ে কস্তুরী মুহূর্তের মধ্যে পাথর হয়ে গেল। মাথার সামনে থেকে গোছা গোছা চুল উপড়ে গেছে, খুলির বাঁ দিক ভেঙে বসে গেছে, আর সেই চাপে বাঁ চোখের গোলকটা বেরিয়ে এসেছে অক্ষিকোটরের বাইরে। নাকটা ভেঙে বসে গেছে মুখগহ্বরের গভীরে। পিছন থেকে রনির আর্তনাদ ভেসে এলো, বৌদি, বৌদি পালাও! হঠাৎ একটা দমকা হাওয়ায় সেই গুজমুজ গাছটা যেন দুলে উঠল। চাঁদের আলো স্পষ্ট হয়ে উঠল গাছের অন্ধকার সরিয়ে দিয়ে, আর সেই আলোতে দেখা গেল একটা বিরাট শঙ্খচূড় সাপকে ছিঁড়ে ছিঁড়ে হাড় থেকে মাংস আলাদা করছে অর্ক। এই কাঁচা মাংসই এতক্ষণ চিবিয়ে খাচ্ছিল মেয়েটা। মেয়েটার মুখ এখন কস্তুরীর মুখের ঠিক সামনে। সুগন্ধি মিশ্রিত পচা দুর্গন্ধটা আরো প্রবল হয়ে উঠেছে এখন। কস্তুরী জীবন মরণের একেবারে শেষ সীমায় এসে দাঁড়িয়েছে। সে বুঝতে পারছে চরম সময় উপস্থিত। যা করার এখন তাকেই করতে হবে। সে বাঁচুক বা না বাঁচুক, অর্ক বাঁচুক বা না বাঁচুক, এই প্রেতিনীকে সে কিছুতেই অর্ককে নিয়ে যেতে দেবে না। পিছন ফিরে একবার রনিকে দেখে নিল সে। পালায়নি ছেলেটা, ভয়ে সিঁটিয়ে গিয়ে একটা পাথরের ওপর বসে পড়েছে, তবুও পালায়নি। রনির দিকে তাকিয়ে ম্লান হাসল কস্তুরী। তারপর পিছন ফিরে অর্কের ওপরে ঝাঁপিয়ে পড়ল। তাদের শরীর দুটো গড়িয়ে পড়তে লাগলো পাথরের ওপর দিয়ে। রক্ত, শিশির, নিঃশ্বাস, বিশ্বাস আর ভালোবাসা জড়িয়ে দুটো মনুষ্য দেহ ছুটে চলল অতল গভীরে। পিছন থেকে ভেসে এলো দুটো তীক্ষ্ণ চিৎকার, তার মধ্যে একটা আর্ত কান্নার স্বর, আর অপরটা নিষ্ফলা
আক্রোশের গর্জন। নিশ্চিত মৃত্যুর দিকে গড়িয়ে পড়তে পড়তে কস্তুরী লক্ষ্য করল চন্দ্রালোকিত পাহাড়ের ঢাল বেয়ে একটা অন্ধকারের তরঙ্গ উড়ে আসছে তাদেরই দিকে। সেই অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করে উঠেছে নীল আগুনের টুকরোর মতো দুটো উজ্জ্বল বিন্দু। মৃত্যু চক্ষু মেলে পিশাচিনী ছুটে আসছে ওদের দিকে। হয়তো স্বেচ্ছাকৃত মৃত্যুর আগেই অর্ককে ছিনিয়ে নিয়ে যাবে সেই পৃথিবী। কস্তুরী এবার প্রাণপণে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু তার আগেই একটা শক্ত কিছুতে তার মাথা ঠুকে গেল সজোরে। ধূপের মৃদু গন্ধ, শুকনো ফুলের মৃদু সুবাস, কানের পাশ দিয়ে গড়িয়ে পড়া একটা গরম তরলের ধারা, ক্রমশ দূরে সরে যাওয়া একটা ভয়ালো গর্জন। এসব অনুভব করতে করতে কস্তুরী জ্ঞান হারালো। হৈমন্তী মধুবর্ণ রৌদ্র দেখতে দেখতে জ্ঞান ফিরেছিল কস্তুরীর। রনি আর ইউভান ছাড়াও একটা চশমা পরিহিত লম্বা ছেলে উৎকণ্ঠিত মুখে বসেছিল অন্য পাশের বিছানাটায়। বিছানার উপরে শায়িত আপাত কণ্ঠ কম্বলে মোড়া দেহটার ঝাপসা মুখ চোখে পড়তেই কস্তুরী লাফিয়ে উঠল। সঙ্গে সঙ্গেই কপালের একটা অংশ ঝনঝন করে উঠল ওর। আবার মাথা ঘুরে পড়েই যাচ্ছিল। তখনই দুটো শক্ত হাত তাকে ধরে ফেলে নরম গলায় বলে উঠল, চিন্তা করিস না মাই, তোর পতি ঠিক আছে এখন, আমি আছি, ভয় নেই আর। কস্তুরী অনুভব করছিল শক্ত হাত দুটো থেকে একটা অভাবনীয় শক্তি প্রবাহ ক্রমশ ছড়িয়ে যাচ্ছিল তার শিরা উপশিরায়। খুব ধীর একটা সঞ্জীবন প্রক্রিয়া আহত শরীরটার মধ্যে চলছিল। এবার ও অর্কর মুখটা স্পষ্ট দেখতে পেল। শিশুর মতো ঘুমোচ্ছে লোকটা। অর্কর পাশ থেকে নতুন ছেলেটা উঠে আসতেই ওকে চিনতে পারল কস্তুরী। শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধানুষ্ঠানে কস্তুরীদের বাড়িতে ও এসেছিল। শ্রেয়ান চ্যাটার্জি। এই হোমস্টেটা এখন ওরই মালিকানায় আছে। শ্রেয়ান বলল, এখন কেমন লাগছে বৌদি? বেড়াতে আসার নামে তোমাদের কেমন হয়রান করছি দেখেছো তো? শ্রেয়ান আগাগোড়াই কম কথার মানুষ। সে চুপ করে রইল। রনি বলে উঠল, আমরা যদি অর্কদার নিজের ভাই হতাম তখন ওই কথাটা বলতে বৌদি। দাদা আর তুমি যতদিন সম্পূর্ণ ঠিক না হচ্ছ ততদিন তোমরা এখানেই থাকবে, একেবারে কমপ্লিট রেস্ট, খাবে আর ঘুমোবে, ভেবে নাও বাড়িতেই আছো। মাই লেটে থাকলে তো হবে না বাবুয়া। সুরমাধারীর উপস্থিতি এক প্রকার ভুলেই গিয়েছিল কস্তুরী। ভারী গলাটা শুনে ঘরের সবার চোখ তার দিকে ঘুরল। সাদা পাতলুনের ওপরে পরা হাঁটু পর্যন্ত লম্বা আলখাল্লা, গলায় অনেক রঙের পাথরওয়ালা একটা মালা। লোকটা এগিয়ে এসে কস্তুরীর সামনে দাঁড়িয়ে আবার বলল, তোর যে অনেক কাজ আছে গো মা, কষ্ট করে হলেও তোকে উঠতে হবে, কিছু জিনিস তোকে নিজের হাতে তুলে আনতে হবে। কস্তুরী অবাক হয়ে দীর্ঘদেহী লোকটাকে দেখছিল। এতক্ষণে প্রায় অস্ফুট স্বরে এসে বলল, তুমি কে গো? ওই দেখো, চিনতে পারলি নে তো মা, ছেলেকে যে বাড়িতে রেখে এসেছিস, তোদের দেখে রাখবে কে? তাই তো আমি চলে এলাম, আমিও তো তোর ছেলেই রে মা। আমাকে কি আনতে হবে? আয় আয়, ওটা আমার হাত ধর। আরে নে নে, আর কোনো সংকোচ করতে হবে না। আরে তো ছেলের মতো না হয় ওই লম্বা চওড়া গোরা আদমি না, তাই বলে কি ছেলে নই মা। তুমি চেনো আমার ছেলেকে? লে, আরে খেপি বলে কি রে? আরে নিজের ভাইকে চিনবো না? রাস পূর্ণিমায় জন্ম তার, গোরা চাঁদের রূপ নিয়ে এসেছে ধরতিতে। সে সঙ্গে থাকলে কি আর কিচ কন্যার অকাত হতো তোর কাছে আসার? আয় আয় মা, দেরি করিস না আর, दोपहर চলে গেল, अंधेरा হলে কিন্তু বহুত বিপদ। ভরসা রাখ, আমার নাম নাজিম। নাজিম মতলব জানিস তো মা? না তো বাবা। নাজিম মতলব शायर रे माँ। আমি বয়েতে বয়েতে সব চুড়েল কিচকন্না লোগों को বেঁধে রাখি। ভরসা রাখ, আয়।
কস্তুরীকে তবুও নাজিমের সঙ্গে একা ছেড়ে দেয়নি শ্রেয়ান আর রনি। একটু দূরত্ব বজায় রেখে নাজিম আর কস্তুরীকে অনুসরণ করছিল ওরা। রাই ম্যানসনের পিছনে একটা ঢালু রাস্তা চলে গিয়েছে তাদের ব্যক্তিগত সম্পত্তির মাঝখান দিয়ে। পাথুরে মেটে পথের দুপাশে অজস্র নক্ষত্রের মতো ফুটে আছে গাঁদা, কসমাস, হলুদ গুজমুজ, বকের ছানার গায়ের রঙের ঢাকি ফুল। হেমন্তের পড়ন্ত রোদে জায়গাটাকে মায়ালোকের মতো লাগছে। একটা বাঁকে পৌঁছে নাজিম থমকে দাঁড়াল। পথের বাঁ দিকে অনেকগুলো ধুপি গাছ লম্বা লম্বা ছায়া ফেলে দাঁড়িয়ে আছে, আর সেই ছায়ায় দুটো শ্বেত পাথরের সমাধি জ্যোৎস্না ফলকের মতো শান্ত নিথর হয়ে শুয়ে আছে। কস্তুরী ঘোরের মধ্যে দেখছিল সেই সমাধিপ্রস্ত দুটোকে। দেখ মা, দুই বড়া পাক আত্মার ঘর ওখানে, বহুত বড়া আশিক আর তার দিওয়ানির ঘর। 100 সাল একসাথ ছিল ওরা, এখন খুব কম থাকে ধরতিতে। যা মা, ওই মকবরারই মাটি নিয়ে আয় এক মুঠি, আর যদি ধর্মে না বাঁধে একবার সির ঝুঁকে আসিস ওখানে। যা, ভয় নেই মা, যা। কস্তুরী একটাও কথা না বলে নেমে গেল পথের পাশে নিচু জমিতে। হেমন্তের ঝরা পাতায় শব্দ উঠল খসখস। প্রথমেই সমাধিস্থলের পাথরে সে মাথা ঠেকাল, তারপর অস্ফুট কাতর গলায় বলে উঠল, তোমরা তো বোঝো প্রেমের মানে, আমাদেরও তোমাদের মতোই থাকতে দিও। ওকে রক্ষা করো, তোমরা ওকে রক্ষা করো। খাওয়ার তাড়নাতেই হোক বা সমাপতনেই হয়তো এক রাশ সুগন্ধি ধুপি পাতা ঝরে পড়ল কস্তুরীর মাথাতে। সজল চোখে এক মুঠো ভিজে ভিজে মাটি মুঠো ভরে সে তুলে নিল। নাজিম দাঁড়িয়েছিল হাসি মুখে। তার মুখের বাঁ দিকে পাহাড়ি রৌদ্র যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। কস্তুরীর দিকে হাত বাড়িয়ে সে বলল, আয় মা, এইবার দেবদারু গাছের শিকড়। জানো, ও বলতো দেবদারু মানে দেবতাদের মদ। শ্রেয়ান আর রনির মুখে এক অজানা আশঙ্কার ছায়া ঘনিয়ে আসছিল পশ্চিমের অপসৃয়মান সূর্যরশ্মি দেখতে দেখতে। মাথার ওপর ফুটে থাকা চেরি ফুলগুলোকে কালো রঙের মনে হচ্ছিল ওদের। পবিত্র সমাধিস্থলের মাটি, দেবদারুর শিকড় আর পপি ফুলের বীজ কস্তুরী নিজের হাতে সংগ্রহ করল। হোমস্টের ঘরে পৌঁছে ওরা দেখল অর্ক উঠে বসেছে, হাতে চায়ের কাপ। কস্তুরীকে দেখে দুর্বল ভাঙা গলায় বলে উঠল, কি গো, সিগারেটের প্যাকেটগুলো কি করলে? সমাধিস্থলের মাটি আর পপি ফুলের বীজ মিশিয়ে সেই চূর্ণ নিয়ে বালকনিতে একটা 6মুখী তারা আঁকল নাজিম। দেবদারু গাছের শিকড়টা দরজার মাঝামাঝি ঝুলিয়ে দিল প্রায় একটা অদৃশ্য কালো সুতো দিয়ে। অর্ক অবাক হয়ে সবকিছু দেখছিল। কস্তুরীর কাছে সে জানতে চাইল, এসব কি হচ্ছে গো? কস্তুরী সিগারেটের প্যাকেটটা অর্কর দিকে বাড়িয়ে দিয়ে বলল, আরে নতুন হোটেল পুজো টুজো হচ্ছে, তুমি চুপ করে বসো, না হলে আবার শরীর খারাপ হবে কিন্তু। তোমার কপালে ব্যান্ডেজ কেন তুরি? কস্তুরী কিছু বলার আগেই নাজিম বলে উঠল, কিছু ছুপাস না মা, বাবুয়া জানুক সব ঠিক ঠিক। তারপর অর্কের দিকে তাকিয়ে নাজিম বলল, তোমাকে কিচ কর না, তোমরা যাকে পেতনি বলো, এই ঘরের মাঝখান থেকে তুলে নিয়ে গিয়েছিল তোমার ওরা, তার ওই বাচ্চা ছেলেটা রনি তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে বাবু। বহুত বড়া কিসমতওয়ালা হো আপ। কিচকুন নাচে কাল আমি বেশি ভয় পেয়ে গিয়েছিলাম বৌদিকে, কেমন অর্কদাকে নিয়ে ঝাঁপিয়ে পড়লো খাদের গভীরে। কস্তুরীর তখনই সর্বাঙ্গে ঝাঁকি মেরে গত রাতের আতঙ্কটা জেগে উঠল আবার। মনে পড়ে গেল পাহাড়ের ঢালের সমান্তরালে উড়ে আসা অন্ধকারে সেই তরঙ্গ আর জ্বলন্ত নীল চোখ দুটোর কথা। রনি, আমরা বেঁচে গেলাম কি করে? খাদেও পড়লাম না, কিচকন্যাও কিছু করলো না। চা বাগানের শ্রমিকরাই ওই ঢালুতে একটা হনুমানজির মূর্তি আর বেদি স্থাপন করেছিল বৌদি, ওতেই আটকে গিয়েছিলে তোমরা, আর বেদিতে মাথা ঢুকে গিয়েছিল তোমার, নইলে। অর্ক হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে কস্তুরীকে জড়িয়ে ধরে আর্তস্বরে বলে উঠল, আমি কোথাও যাব না তুরি, আমাকে যেতে দিও না।
কস্তুরী অর্কর মাথাটা নিজের বুকে শুধু চেপে ধরল, কিচ্ছু বলতে পারল না। কান্নায় তার গলা বুজে এসেছিল। গম্ভীর গলায় এবার শ্রেয়ান বলল, আমরা সবাই আছি অর্কদা, তোমাকে ছুঁতেও পারবে না কেউ। ইউভান হঠাৎ ঠোঁটের ওপরে হাত রেখে শীষ দেওয়ার মতো একটা শব্দ করল। সঙ্গে সঙ্গে সবাই চুপ করে গেল। ছাদের ওপরে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। আরও কিছুক্ষণ পর বোঝা গেল শুধু হাঁটছে না সে, ছাদের গায়ে প্রবল আক্রোশে আঁচড়াচ্ছে। তার বন বেড়ালের মতো গজরানি কুয়াশা ভেজা সন্ধ্যার বাতাসে ভেসে আসছে। নাজিম তারকাকৃতি আঁকাটার সামনে বসে পড়ল অজু করে। শ্রেয়ানের দিকে ইশারা করতেই দেবদারু গাছের শিকড়ে বাঁধা সুতোটা হাতে নিয়ে ঘরের এক কোণে সে গিয়ে দাঁড়াল। রনি আর ইউভান শুয়োরের মাংসের ওপর সিমরায়া পাতা সেদ্ধ করা জল ছড়িয়ে দিল, আর মাংস ভর্তি পাত্রটা খোলা বালকনিতে রেখে এলো। ঘর আর বারান্দার সব বৈদ্যুতিক আলো নিভিয়ে দিয়ে সরভুজের প্রত্যেকটা কোণে একটা করে জ্বলন্ত মোমবাতি রাখল নাজিম। নিত্য বহমান পাহাড়ি বাতাস ছাড়া আর কোনো শব্দ নেই চরাচরে। আরবি ভাষায় বিড়বিড় করতে করতে নাজিম মাছের সেদ্ধ কাঁটা সিমরায়ের রসে ডুবিয়ে একটা দাগ টানল তারকাকৃতি সরভুজের একটা দাগের ওপরে, আর সঙ্গে সঙ্গে ছাদের ওপর পদ শব্দটা থেমে গেল। কিছু একটা যেন ছাদের পূর্ব দিক বরাবর গড়িয়ে নামছে বেশ বোঝা যাচ্ছে। এক নাজিম বাদে বাকি সকলের ভয়ার্ত দৃষ্টি পূর্ব দিকে ঘুরে গেল। নাজিম এক মনে সরভুজের প্রত্যেকটা বাহুর ওপরে মাছের কাঁটা দিয়ে দাগ টেনে চলেছিল, আর এক টানা আরবি মন্ত্র উচ্চারণ করছিল। হঠাৎই ঘরের মধ্যে পূর্ব দিকে বালকনি পার হয়ে সেই অদ্ভুত গন্ধটা প্রবেশ করল, যা রনি ও কস্তুরী আগেও বারবার পেয়েছিল। সেই সুগন্ধি মিশ্রিত দুর্গন্ধ, ঠিক যেন পচা মরদেহে ছড়িয়ে দেওয়া হয়েছে দামি আতর। ছাদের ওপর দিয়ে গড়িয়ে যাওয়ার শব্দটা থেমে গিয়েছিল বালকনির ঠিক উপরের অংশটায় এসে। বাতাসের শব্দ ছাপিয়ে ওই শূন্যস্থান থেকেই একটা আঁচড়ানো শব্দ, একটা গর্জনের শব্দ ভেসে আসছিল। বৈদ্যুতিক আলোর অভাবে মোমবাতির কাঁচা সোনার বর্ণের আলো মেঝে থেকে ছাদ পর্যন্ত কম বেশি ছড়িয়ে পড়েছিল। দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মধ্যে শ্রেয়ান সবচেয়ে লম্বা। তারই চোখ সর্বপ্রথম গেল বালকনির ওপরে ছাদ থেকে ঝুঁকে থাকা কার্নিশটার দিকে। সঙ্গে সঙ্গে তার মুখ থেকে বেরিয়ে এলো, ওই যে এসে গেছে, সবাই সবাই সাবধান, নাজিম বাবা। মোমবাতির ক্ষীণ আলোয় ছাদ থেকে ঝুলন্ত মুখটা এখন সবাই দেখতে পাচ্ছে। ভাঙা নাক, থ্যাতলানো খুলি, ঠিকরে বেরিয়ে আসা পৈশাচিক চোখটা যে সরাসরি অর্কর ওপরেই নিবদ্ধ তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ভাঙা চোয়ালটা এবার নড়ে উঠল। নাজিমের দোয়া উপচে শোনা গেল পিশাচিনীর কথাগুলো। छोड़ ना जाइयो, खा जाऊंगे। অর্ক এবার সম্পূর্ণ অন্য রূপ দেখালো। সোজা হয়ে হেঁটে কিচকন্যার একেবারে সামনে গিয়ে দাঁড়ালো সে। কস্তুরী পেছন থেকে কেঁদে উঠল। অর্ক কিছুক্ষণ কিচকন্যার ঝুলন্ত মুখটার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। তারপর দৃপ্ত কঠিন গলায় বলল, तू चला जा बैदेही, हम ना जाइबे तोहरे साथ माँ। একটা ঝড় উঠল যেন মুহূর্তের মধ্যে। পাহাড়ি গাছে গাছে ঠোক্কর লেগে আগুনের ফুলকি ছিটকে পড়তে লাগলো। কিচকন্যা ঝুলন্ত অবস্থা থেকে উড়ে এলো অর্কর দিকে। চোখের নিমেষে রনি আর ইউভান এক পাশে টেনে সরিয়ে নিল অর্ককে, আর শ্রেয়ান নিজের হাত থেকে ছেড়ে দিল কালো সুতোটা। সুতোর অপর প্রান্তে ঝুলে থাকা দেবদারু গাছের দোয়া পড়া শিকড়টা তৎক্ষণাৎ গিয়ে পড়ল প্রেতিনীর উপরে। একটা তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল পিশাচিনীটা। নাজিম এবার লাফিয়ে উঠল। দোয়া পড়তে পড়তেই মাংসটা ঠেসে দিতে লাগলো প্রেতিনীর মুখ গহ্বরে। নখের আঁচড়ে ফালা ফালা হয়ে যেতে লাগলো নাজিমের বুক। সে চিৎকার করে বলতে লাগলো, हराम की जिंदगी हराम खा और दोजक में जा।
কয়েক গ্রাস মাংস শরীরে প্রবেশ করতেই দপ করে একটা আগুনের শিখা জ্বলে উঠল কিচকন্যার শরীরে। চরচর করে পুড়তে শুরু করলো প্রেত শরীরে। ছিটকে পড়ল শুকিয়ে যাওয়া চামড়ার টুকরো, ক্ষয়ে যাওয়া হাড়। নাজিম একবারও না থেমে টানা বলে চলল, हराम की जिंदगी हराम खा और दोजक में जा। हराम की जिंदगी हराम खा और दोजक में जा। প্রবল আর্তনাদ করে উঠল দানবী, আর জ্বলন্ত দেহ নিয়েই বালকানির রেলিং পার হয়ে লাফিয়ে পড়ল রাস্তাতে। জ্বলন্ত মাংসপিণ্ড রাস্তার ওপর পড়ে থেকে অনেকক্ষণ চিৎকার করে কাঁদল। তারপর গড়িয়ে পড়ে গেল খাদ বেয়ে। একসময় তার আর কোনো চিহ্নই রইল না। দুদিনের ক্লান্তিতে, আতঙ্কে, অবসাদে আর বর্তমানে পাওয়া পরম স্বস্তি একযোগে আর সহ্য করতে পারল না কস্তুরী। লুটিয়ে পড়ল মাটিতে। আধা জ্ঞান আধা অবচেতনে সে অনুভব করল অর্কর গন্ধ। লোকটা তার বিশাল বুকে তুলে নিয়েছে কস্তুরীকে। পরম আরামে চোখ বুজে সে পড়ে রইল। ইউহান ভাঙা ভাঙা গলায় বলল, कलकत्ता से एक लड़की बैदेही के भाग्य लिए से छिलो लल्ला। वो लड़का सरकारी सड़क बनवाने का मजदूर था। लड़की का सब जेबर पैसा लिए उसको मार डाला हरामी ने। तब से बेचारी कोनो आशिक की सह्य करते पारे ना, तिस्ता में डुबो कर मार डालती है। অর্ক তার ডান হাতটা কস্তুরীর মাথায় বুলিয়ে দিতে দিতে জানতে চাইল, তাহলে আমি প্রথম বাঁচলাম নাকি? নাজিম ঘরের প্রত্যেকটা কোণে দরজার সামনে মকবরার পবিত্র ধূপ জ্বালিয়ে দিয়েছিল। অর্কর প্রশ্নের উত্তরে সে বলে উঠল, जो प्यार तुम्हें पेछो बाबू, उसके सामने खुद खुदा पाक भी सिर झुका ले। उस किचकन्या का क्या मजाल। संभल के रखना बेटा, बड़ा अनमोल है तेरा प्यार बंदिया। नहीं दादा, सिर्फ आपने ना, और एक आशिक बचा था उस किचकन्नी से। उसका प्रेमिका निजे जान दिए बाँचिए छिलो। वो चेकड़ार जंगले बेचारी गोलाয় रस्सी দিয়ে পের সে টাঙ্গে ছিল। কই বলো তো শুনি কি হয়েছিল? শ্রেয়ান সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল, সবার জন্য চায়ের ব্যবস্থা করি, তারপর গল্প স্বল্প যা হবে করো। কস্তুরী আধো আধো গলায় এবার বলে ওঠে, ও তোমরা খাও চা, আমি ঘুমোবো। অর্ক তার কানের কাছে মুখ নিয়ে বলে উঠল নিচু গলায়, ঘুমো মুটুনি বিড়ালনি, ঘুমো। এতক্ষণ আপনারা শুনলেন লেখক শ্রী কর্ণশীলের কলমে একটি গল্প, মৃতির সেতু। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।